হ্যালো জীবন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আমরা কিন্তু গতকালকে হিম উপন্যাসের নতুন একটি পর্ব স্টার্ট করেছিলাম, সেটার নাম ছিল ময়ূরাক্ষী। তো আজকে আমরা সেই ময়ূরাক্ষীর দ্বিতীয় পার্ট মানে পরে কী হয়েছিল, যখন হিমুকে ফার্ম গেট নামিয়ে দিয়েছিলেন ড্রাইভার, পরে কী হয়েছিল তাহলে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলেন আমরা শুরু করে যাই। আজকের উপন্যাসটির নাম হচ্ছে ময়ূরাক্ষী। ওকে, তো আমরা তবে শেষ করেছিলাম ঠিক এই পর্যন্ত, 4 পাতা শেষ করেছিলাম। পুলিশ সার্জন আমার দিকে তাকিয়ে বলল, ওই তোর নাম কি? আমি স্থগিত হয়ে গেলাম এবং শুরুতে আমাকে আপনি বলেছে, এখন তুই করে বলছে। ওই তোর নাম বল। আমি উদাস গলায় বললাম, আমার নাম টুটুল। পুলিশ সার্জন ভদ্রমহিলা বললেন, দেখেছেন ম্যাডাম, ছেলেটা কত ফাঁকি, এখন চালাকি করছে। ভদ্রমহিলা কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইলেন এবং পুলিশ সার্জন ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল, ভুল নাম দিচ্ছে সবাই, যাই হোক নামে ঠিক হবে। আরামদাদা ইদানিং শেয়ানা আছে, দ্বিতীয়তই কারেক্ট নাম বলবে না। ঠিকানা তো হলো ওই বিশাল কালো গাড়ি হুশ করে বের করে হয়ে গেল এবং প্রাইভেটে যাওয়ার বিশেষ দরকার। ইন্দিরা রোডে আমার বড় কুকুর বাসাতে দুপুরে খাওয়ার কথা, সেই খাওয়ার মত উঠলো। সার্জন আমাকে ছাড়বে না, রমনা থানায় চালান করবে বলে দিলেন। নাম শুনেছে, বড় করার নাম শুনেছে, এদের হুঁশ থাকে না। আমি 1 প্যাকেট সিগারেট কিনে ফেললাম। হাতে থাকতে হবে, সঙ্গে সিগারেট থাকা ভালো। আমার ধারণা ছিল সার্জেন্ট তার মোটর সাইকেলকে আমাকে নিয়ে যাবে, কিন্তু সে অতিরিক্তের মাধ্যমে কি যেন বললো এবং একটি গাড়ি এসে দাঁড়ালো। সম্পূর্ণ নিজের বোকামিতে দাওয়াত খাওয়ার বদলে থানায় যাচ্ছি। মেজাজ খারাপ হওয়ার কথা, আশ্চর্য ব্যাপার, খারাপ হয়েছে না, বরং মজাই লাগছে। অঞ্জলি ঘোষের গানের কোনো শোনা হলো না, এই জন্য অবিশ্বাস্য একটু আফসোস হচ্ছে, যা মদিনাবাসী বলে চোখে টান দিয়েছে। হ্যাঁ, থানার ওসি সাহেবের চেহারা বেশ ভালো, মেজাজও বেশ ভালো। চেইন মেকআপ এবং ক্রমাগত বেনসন ব্র্যান্ডের হোস্টেস ট্রেনে যাচ্ছে। বাজারে এখন 70 টাকা করে প্যাকেট যাচ্ছে। দিনে 3 প্যাকেট হলে মাসে কত টাকা হয়? 210 গুণন 30, 2030 টাকা। একজন ওসি সাহেবের বেতন পান কত? এক ফাঁকে জেনে নিতে হবে। ওসি সাহেব শুরুতেই প্রশ্ন করলেন, ভাববচ্চ, শুরুতে কয়েকটি প্রশ্ন জেনে নিতে চেষ্টা করেন। আসামির কোনো সামাজিক অবস্থা আছে, তার উপর নির্ভর করে আপনি
তুই ব্যবহৃত হয়। ওসি সাহেব বললেন, কি নাম? চৌধুরী খালেকজামান, ডাকনাম টুটু। কেমন লাগে? কি করা কি করা হয়? সাংবাদিকতা করি। কোন পত্রিকা? বিশেষ কোনো পত্রিকার সঙ্গে জড়িত নেই। ফ্রিল্যান্স সাংবাদিকতা। যেখানে সুযোগ পাই ঢুকে
পড়ি, টুটুল চৌধুরী এই নামে লেখা ছাপা হয়, হয়তো আপনাদের চোখে পড়েছে। পুলিশের ওপর একটা ফিচার করেছিলাম। কি ফিচার? ফিচারের শিরোনাম হচ্ছে একজন পুলিশ সার্জেন্ট দিন রাত্রি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কি করতে হয় তাই ছিল বিশেষ, অবিশ্বাস্য। এক ফুটে খুব ড্যামেজিং কয়েকটা লাইন ঢুকে দিয়েছিলাম, যেমন বলেছিলাম ওই পুলিশ সার্জেন্ট তার একটি কর্মমুখর 3 দিনের প্যাকেট রেনসন আন্ডারহোস্ট পান করেন। তিনি জানিয়েছেন টেনশন দূর করতে এটা তার প্রয়োজন। অবশ্যই তিনি খুব টেনশনের জীবনযাপন করছেন। এই বাজারে দিনের 3 প্যাকেট রেনসন ছেলে মাসে 2030 টাকা প্রয়োজন। আমাদের জিজ্ঞাসা তার বেতন কত? ওসি সাহেব ভুরু কুচড়ে আমার দিকে তাকালেন। আমি হাসি মুখে বললাম, তবে শেষের লাইনে 3টা ছাপা হয়নি। এডিটর সাহেব কেটে দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে কেউ কিছু ছাপতে চায় না। ওসি সাহেব শুকনো গলায় বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? আমি অস্বস্তিকর নিঃশ্বাস ফেললাম। যাক, আপনি করে বলছে। সামাজিক স্বীকৃতি পাওয়া গেল। এখন চাইলে 1 কাপ চাও চলে আসতে পারে। পুলিশরা উঁচুদের আসামিদের ভালো খাতির করে, চা সিগারেট খাওয়ায়। আমার প্রশ্নের জবাব দিচ্ছেন না। আপনার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ যে কি তা আমি নিজে জানি না। ওরা অভিযোগ করলে তারপর জানা যাবে। নারী অপহরণের অভিযোগ হতে পারে? নারী অপহরণ? জি। জাস্টিস সাহেব স্ত্রী ও কন্যাকে নিয়ে ওনার গাড়িতে পালানোর চেষ্টা করেছিলাম। মাছের তেল মাছ ভাজা করতে পারেন? ওসি সাহেব থমকে গলায় বলেন, আপনি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছেন? দয়া করে করবেন না। আমি আপনার চেয়েও বেশি রসিক, কাজেই অসুবিধা হবে। জি আচ্ছা, রসিকতা করব না। আপনি কোনার দিকে ওই ব্রেঞ্চে বসে থাকুন। খুঁজতে পাঠাচ্ছেন না। ফাইনালি অভিযোগ আসুক, তারপর পাঠাবো। হাজতে তো পালিয়ে যাচ্ছে না। 1 কাপ চা কি পেতে পারি? ওসি সাহেব গম্ভীর মুখে আমার ব্যাগের জিনিসপত্র দেখতে লাগলেন। নোট বইয়ের পাতা উল্টাচ্ছেন। আমি বললাম, ওইটা আমার কবিতার খাতা, মাঝে মধ্যে কবিতা লিখি। তার মুখে কঠিনতাকে একটুও কমল না। কবি শুনে মেয়েরা খানিকটা প্রতিভূত হয়, পুলিশ কখনো হয় না। পুলিশের সঙ্গে কবিতা নিশ্চয়ই বড় ধরনের কোনো বিরোধ আছে।
চুপচাপ বসে থাকা অনেকের জন্যই খুব কষ্টকর। আমার মধ্যে ভালো আমার জন্য ডাল ভাত শুধু হেনা দেবার জন্য একটু জায়গা পেলে হেলান দেওয়ার জন্য একটু একটু জায়গা পেলে আরাম করে শরীরটা ছেড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে। বেঞ্চে হেলান দেওয়ার ব্যবস্থা থাকে না বলে একটু অসুবিধা হচ্ছে, তবে সেই অসুবিধাও সন্নিহিত নয়। এইরকম পরিস্থিতিতে আমি আমার নদীটা বের করে ফেলি, তখন অসুবিধা হয় না। নদী বের করার ব্যাপারটা সম্ভবত আপনাদের কাছে পরীক্ষা হয়নি, একটু ব্যাখ্যা করলে পরিষ্কার হবে। ছোটোবেলার কথা, ক্লাস 6-এ পড়ি। জিওগ্রাফিক্স পড়ান মজিদ স্যার। তিনি ক্লাসে ঢুকলে চেয়ার টেবিল পর্যন্ত ভয়ে কাঁপে। স্যার মানুষটা ছোটোখাটো, কিন্তু হাতের থাবাটা বিশাল। আমার ধারণা ছাত্রদের গলে চড়া বসবাসের জন্য আল্লাহ তাআলা স্পেশালভাবে স্যারকে এই হাত দিয়ে তৈরি করেছেন। স্যারকে চরের নানান নাম ছিল, রামচর, শ্যামচর, যদুচর, মধুচর। এর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে রামচর, সবচেয়ে নরম হচ্ছে মধুচর। স্যার সেদিন পড়াচ্ছেন বাংলাদেশের নদ নদী। ক্লাসে ঢুকে আমার দিকে আঙ্গুল বাড়িয়ে বললেন, এই একটা নদীর নাম বলতো, চট করে বল। মজিদ স্যার কোনো প্রশ্ন করলে কিছুক্ষণের জন্য আমার মাথাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, কান ভো ভো করতে থাকে। মনে হয় মাথার খুলির ভেতরে জমে থাকা কিছু বাতাস কানে পর্দা কাটিয়ে বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার, চুপ আছিস কেন? নাম বল। আমি তীক্ষ্ণ স্বরে বললাম, আরিয়াল খা। স্যার এগিয়ে এসে প্রচণ্ড চর বসিয়ে দিলেন, খুব সম্ভবত রামচর। দিয়ে বললেন, এত সুন্দর সুন্দর নাম থাকতে তোর মনে হলো আরিয়াল খা? সবসময় ফাজলাম কি? কানে ধরে দাঁড়িয়ে থাক। আমি কানে ধরে সারাটা ক্লাস দাঁড়িয়ে রইলাম। ঘন্টা পড়ার মিনিট 5 আগে পড়ানো শেষ করে স্যার চেয়ারে গিয়ে বসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, কাছে আয়। আরেকটি চর খাবার জন্য আমি ভয়ে ভয়ে স্যারের কাছে এগিয়ে গেলাম। তিনি তীক্ষ্ণ গলায় বললেন, এখনো কান ধরে আছিস কেন? হাত নামা। আমি হাত নামালাম। স্যার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, তোকে শাস্তি দেওয়াটা অন্যায় হয়েছে, খুব অন্যায়। তোকে নদীর নাম বলতে বলেছি, তুই বলেছিস। আয় আয় আয়, আরো কাছে আয়, তোকে আদর করে দে। স্যার এমন ভঙ্গিতে মাথা এবং পিঠে হাত বোলাতে লাগলেন, সে আমার চোখে পানি এসে গেল। স্যার বিব্রত গলায় বললেন, আমি তোর কাছ থেকে সুন্দর একটা নদীর নাম শুনতে চেয়েছিলাম, আর তুই বললি
আরিয়াঙ্কা, আমার মেজাজটা খারাপ হয়েছে। আচ্ছা, এখন সুন্দর একটা নদীর নাম বল। আমি শার্টের খাতার চোখ মুছতে মুছতে বললাম, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী, এই নাম তো শুনিনি। কোথাকার নদী? জানি না স্যার। এই নামে আসলে কি কোনো নদী আছে তাও জানি না স্যার। স্যার হালকা গলায় বললেন, আচ্ছা থাক, থাক আর না থাকলে নেই। এটি হচ্ছে তোর নদী, যা জায়গায় গিয়ে বস। এমনিতে তোকে শাস্তি দিয়ে আমার মনটা খারাপ হয়েছে। তুই তো দেখি কেঁদে কেঁদে আমার মন খারাপটা বাড়াচ্ছিস। আর কাঁদিস না। এই ঘটনার প্রায় বছর 3 পর ক্যান্সারের দীর্ঘদিন রোগ ভোগের পর মজিদ স্যার মারা যান। মৃত্যুর কয়েকদিন আগে স্যারকে দেখতে গিয়েছি। নোংরা একটা ঘরের নোংরা বিছানায় স্যার শুয়ে আছেন। মানুষ না যেন কফিন থেকে বের করা মিশরের মম্মি। স্যার আমাকে দেখে খুব খুশি হলেন। উঁচু গলায় তার স্ত্রীকে ডাকলেন, ওগো, এই ছেলেটাকে দেখে যাও। এই ছেলেটা একটা নদী আছে, নদীর নাম ময়ূরাক্ষী। স্যারের স্ত্রী আমার প্রতি কোনো রকম আগ্রহ দেখালেন না, মুখ ঘুরিয়ে চলে গেলেন। স্যার এই অনাদর পুষিয়ে দিলেন। দুর্বল হাত টেনে তার পাশে বসালেন। বললেন, তোর নদীটা কেমন বলতো? আমি নিচু গলায় বললাম, আমি স্যার কিছু জানি না, দেখিনি না কখনো, তবুও বল, বানিয়ে বল। আমি লাজুক গলায় বললাম, নদীটা খুব সুন্দর। আরে গাধা, নদী তো সুন্দরই হবে, অসুন্দর বলে কিছুই নেই, আরো কিছু বল। আমি বলার মতো কিছু দেখলাম না, চুপচাপ বসে রইলাম। স্যার যেদিন মারা যান সেই দিন রাত্রিতে আমি প্রথম ময়ূরাক্ষী নদীটা স্বপ্নে দেখি। ছোট একটা নদী, তার পানি কাচের মতো স্বচ্ছ, নিচের বালিগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যায়। নদীর দুই পাশে দুবলা ঘাসগুলো কি সবুজ, কি কোমল। নদীর ওই পারে বিশাল ছায়াময় একটা পুকুর গাছ, সেই গাছে বিভিন্ন করে একটা ঘুঘু ডাকছে। সেইটাকে এক ধরনের কান্না মিশে আছে। নদীর ধার ঘেঁষে পানি ছিটে ছিটে ডোরাকাটা সবুজ শাড়ি পার একটি মেয়ে ছুটে যাচ্ছে। আমি শুধু এক ঝলক তার মুখ দেখতে পেলাম। স্বপ্নের মধ্যেই তাকে খুব চেনা চেনা, খুব আপন মনে হলো। সে কত দীর্ঘ শতাব্দী এই মেয়েটির সঙ্গে কাটিয়েছে। ময়ূরাক্ষী নদীতে একবার আমি স্বপ্নে দেখেছি নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যাবে। তারপর অবাক হয়ে লক্ষ্য করি, কোথাও বসে একটু চেষ্টা করলে নদীটা আমি দেখতে পাই।